তিনজন থেকে শুরু করে দেবো। অফ করবো এটাকে। আচ্ছা, ভয়েস অডিবল হচ্ছে সবার কাছে? ভয়েস অডিবল হচ্ছে? হ্যাঁ, অন্য ওকে। সো গুড ইভিনিং স্টুডেন্ট। তো আজকে তোমাদের একটা পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার আমি করাবো, ঠিক আছে? পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও সেটা খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? কনস্টিটিউশনের খুব পার্ট এটা ইম্পর্টেন্ট, প্রতিটা এক্সামেই কিছু না কিছু। তো সেইটাকে আজকে আমি তোমাদের সামনে করাবো। আচ্ছা, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, ওকে। পার্টটা করাবো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, আজকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট করাবো। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কি, যে সংবিধানের বিভিন্ন রকম আর্টিকেল, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা। বিভিন্ন রকম আর্টিকেল সম্বন্ধে তোমাদের অনেক সময় কোশ্চেন আসে, এবং এই আর্টিকেল সম্বন্ধে যদি ঠিকঠাক ভাবে জানা না যায় না, অনেকে ভুলভাল করে আসে, ঠিক আছে? তো আজকে পুরো সংবিধানে যতগুলো রয়েছে কভার করার চেষ্টা করব। হ্যাঁ, তো তার মধ্যে থেকে অনেক কিছু কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে। কিরকম ধরনের কোশ্চেন পরীক্ষা আসে সেটাও তোমাদের একটা আন্দাজ পেয়ে যাবে। তো সবকিছু মিলে সেশনটা খুব ইউজফুল হবে। এবং এটার পরে তোমাদের আজকে এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দেওয়ার পরে তোমরা এটাকে লিখে নেবে, কিন্তু লিখে নেওয়ার আগে জিনিসটা বোঝা দরকার আছে, ঠিক আছে? তো আজকে আমি জিনিসটা বোঝাচ্ছি, যার যেখানে প্রবলেম আছে সে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে কোয়ারি করবে, ঠিক আছে? রাকেশ মন্ডল কিছু বলছো? রাকেশ মন্ডল কিছু বলবে কি? ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, ভারতীয় সংবিধানের কি হচ্ছে গুরুত্বপূর্ণ আর্টিকেল, ইম্পর্টেন্ট আর্টিকেল সব হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রতিযোগিতামূলক, আচ্ছা কি রয়েছে দেখো আর্টিকেল। তো দেখো, আর্টিকেল গুলো বোঝার আগে আগে বুঝতে হবে যে আমাদের সংবিধানে কতগুলো পার্ট আছে। কারণ প্রত্যেকটা, যেমন ধরো বইয়ের বইয়ের কি থাকে, একটা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সাব চ্যাপ্টার থাকে, ঠিক আছে? তো এইরকম কতগুলো পার্ট আছে আমরা আগে চিন্তা করি, আগে সেইগুলোকে পড়ি, তারপরে আমরা বুঝবো সেই পার্টের মধ্যে কি কি আর্টিকেল আছে। তো টোটাল দেখো, আজকে সংবিধানে টোটাল আছে এখন আর্টিকেল আছে 448টা। এই 448টা আর্টিকেল যদি তোমরা মুখস্থ করতে যাও, তোমাদের মনে হয় সম্ভব নয় সেটা। কারণ 448টা আর্টিকেল মুখস্থ করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব? আমাদের তো স্যার আর্টিকেল মনে রাখতে হবে। দেখো, আমি সেইগুলোকেই তোমাদেরকে বলবো যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। শুধুমাত্র সেইগুলোকে করলেই তোমাদের কভার হয়ে যাবে, আর বেশি কিছু করার দরকার নেই। আমি সব আর্টিকেল জানি না, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি জানি। সেগুলোকে জানলেই আমার মনে হয় এই এই যে পার্টটা তোমাদের কভার হয়ে যাবে। তো সেটা দেখো, খুব ইউজফুল হচ্ছে আশা করি। যেমন পার্ট ফার্স্টে কি রয়েছে, পার্ট 1 থেকে 4। এই পার্টটা কি বলা হয়েছে? এই পার্টটায় যেটা বলা হয়েছে, ফরমেশন অফ দ্য নিউ স্টেটস। ফরমেশন অফ দ্য নিউ স্টেটস বলে দিচ্ছি তোমাদের। ফরমেশন অফ নিউ স্টেটস, ঠিক আছে? তারপর হচ্ছে অল্টারেশন অফ নিউ স্টেট। এর মানেটা কি? কোনো নতুন রাজ্য গঠন বা কোনো নতুন রাজ্যের সীমানা পরিবর্তন। এইটা কত নম্বর পার্টে বলা হয়েছে? 1 থেকে 4 নম্বর পার্টে, ঠিক আছে? টোটাল কত নম্বর পার্টে বলা হয়েছে? 1 থেকে 4 নম্বর পার্টে এটা বলা হয়েছে। কি বলা হয়েছে না, নতুন কোন রাজ্যকে গঠন বা কোনো পুনর্গঠন, সেটা। এই 1 থেকে 4টাকে কাজে লাগিয়ে তোমার তেলেঙ্গানা গঠন করা হয়েছিল। তেলেঙ্গানাটা কবে গঠন করা হয়েছিল না, 2 জুন 2014-তে।
কততম লোকসভাতে? মনে রাখবে 15তম লোকসভাতে। 15তম লোকসভাতে এই তেলেঙ্গানাটা গঠন করা হয়েছিল এই আর্টিকেল 1 থেকে 4 থেকে কাজে লাগিয়ে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের একটা কোশ্চেন কভার হয়ে গেল যে প্রথম কথা পার্ট 1 থেকে 4 কি আছে স্যার? পার্ট 1 থেকে 4 এটা আছে যে নতুন রাজ্য গঠন বা পুনর্গঠন। ঠিক আছে? প্লাস এই পার্টটাকে কাজে লাগিয়ে কি করা হয়েছে না 15তম লোকসভা গঠন করা হয়েছিল। 15তম লোকসভাটা 15তম লোকসভাতে কি করা হয়েছিল না তেলেঙ্গানা নামে একটা নতুন রাজ্য গঠন করা হয়েছে। তেলেঙ্গানাটা কবে গঠন করা হয়েছিল? 2 জুন 2014। ঠিক আছে? ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? বুঝতে পারলে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, 2 জুন 2014 কি হয়েছিল? তেলেঙ্গানা গঠন হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রত্যেকে আমাকে মাইক্রোফোনে বলতে পারো। মেসেজ লেখার কোনো দরকার নেই, তোমরা আমাকে প্রত্যেকে মাইক্রোফোনে বলতে পারো, মাইক্রোফোন অন করা আছে। ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, আর্টিকেল 5 থেকে 11 কি করা আছে না 5 থেকে 11তে কি করা হয়েছে? নাগরিকত্বটাকে বলা হয়েছে। তাহলে কি হচ্ছে? সিঙ্গেল গোটা দেশের জন্য একটা নাগরিকত্ব। দেখো, নাগরিকত্ব কি করা হয়েছে? তুমি এখানে একটা সিটিজেনশিপ নিতে পারবে, দুটো সিটিজেনশিপ কিন্তু আসবে না। তোমাদেরকে বলে দিই, এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, এই যে সিঙ্গেল সিটিজেনশিপটা, সিঙ্গেল সিটিজেনশিপটা কিন্তু তুমি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, যে তুমি একটা জায়গায় একটা কোনো দেশের নাগরিক হতে পারবে। আমাদের ভারতবর্ষে এসে তুমি দুটো দেশের নাগরিক থাকতে পারবে, যে কোনো একটা তুমি দেশের জন্য নাগরিক হতে পারবে। ঠিক আছে? সেটা কিসে বলা হয়েছে না আমাদের 5 থেকে 11তে বলা হয়েছে। ওকে, ঠিক আছে, 5 থেকে 11তে বলা হয়েছে। তাহলে প্রথম কি হয়ে গেল? পার্ট 1 থেকে 4-এ কি বলা হলো? ফরমেশন অফ দ্য নিউ স্টেটস, নতুন রাজ্য গঠন, নতুন রাজ্য পুনর্গঠন, সেটাকে 1 থেকে 4-এ বলা হয়েছে। আর 5 থেকে 11তে কি বলা হয়েছে না 5 থেকে 11তে বলা হয়েছে না নাগরিকত্ব। ঠিক আছে? আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, 12 থেকে 35, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। কি আছে? পার্ট 3-তে কি বলা হয়েছে? ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটটা কি? নাগরিকের মৌলিক অধিকার। দেখো, এই নাগরিকের মৌলিক অধিকারটা এমনই একটা অধিকার যেটা তুমি চাইলে, তোমার যদি নাগরিকত্ব অধিকারটা খনন করে নেওয়া হয়, তাহলে তোমাকে এটাও বলা হয়েছে তুমি ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারো। ডাইরেক্ট হাইকোর্ট কেন, ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যেতে পারো। আমাদের এই 12 থেকে 35-এর যে পার্টটা আছে তার মধ্যেই কিন্তু এই জিনিসটা উল্লেখ করা আছে। কোনো কারণে কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে সে হাইকোর্ট কেন, একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট এই পার্টগুলো। প্রথম কথা, এটা কোন কিসে বলা হয়েছে? 12 থেকে 3 নম্বর। এবং এই ফান্ডামেন্টাল রাইটগুলো, ফান্ডামেন্টাল রাইটটা যেটা আছে সেটাকে কোথা থেকে নেওয়া হয়েছে না এটা ইউএস এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? মৌলিক অধিকার, বুঝতে পারলো? আচ্ছা, দেখো, প্রথম যেটা রয়েছে, প্রথম কথা দেখো, আমাদের কটা মৌলিক অধিকার মনে রাখবে? আমাদের 6টা মৌলিক অধিকার। এবারে একটা মৌলিক অধিকার ছিল, 7 নম্বর একটা মৌলিক অধিকার ছিল। সেই অধিকারটা কি ছিল বাবু? সেই অধিকারটা হচ্ছে সম্পত্তির অধিকার। কি অধিকার ছিল? সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এই সম্পত্তির অধিকারটা ক্রোক করে নেওয়া হয়। তাহলে এখন মৌলিক অধিকার বলতে কটা মৌলিক অধিকার? মাত্র 6টা। তাহলে সম্পত্তির অধিকারটা যেটাকে বাদ দেওয়া হয়েছে, একটা বাদ দেওয়া হয়েছে, সেটা এখন তাহলে কি? সেটা একমাত্র শুধু এখন আইনত অধিকার। তাহলে সম্পত্তির অধিকারটা কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। তুমি এখন তোমার বাড়ি করেছো, তোমার জায়গা কিনে বাড়ি করেছো, সরকার চাইলে তোমার বাড়িতে এখন কবজা বসাতেই পারে, কারণ সম্পত্তির অধিকারটা এখন তোমার আর কোনো মৌলিক অধিকার নয়। ঠিক আছে? দেখো, সেইটাই এখানে আছে বাবু, সেইটাই এখানে আছে। এখানে কি লেখা রয়েছে এটা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে।
1978 সালে 44তম সংবিধান সংশোধনে এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আর্টিকেল 300A নামক একটা সাধারণ অধিকারে পরিণত হয়েছে। ঠিক আছে, বুঝতে পারা গেল? কারোর কাছে কোনো কোয়ারি আছে এটাতে? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে যারা এসএসসি জিডি যারা আসো তারা আজকে জয়েন করেছো তো? ঠিক আছে, ওকে। এসএসসি জিডি এখানে কারা কারা দিচ্ছে? আচ্ছা, সুজিতা দাস, জয়জিৎ দাস, আচ্ছা আচ্ছা। আর কেউ দিচ্ছে এখানে এসএসসি জিডি? আচ্ছা, রাকেশ মন্ডল তুমি দিচ্ছ এসএসসি, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, এবারে দেখো এই 14 থেকে 18 কি করা হয়েছে। 14 থেকে 18তে দেখো, প্রথম কথা আছে 14 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে দেখো, আইনের দৃষ্টিতে সকলে সাম্যের অধিকার। ঠিক আছে, তাহলে আইনের দৃষ্টিতে সবাই সমান। 15 নম্বরে কি করা হয়েছে, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে বৈষম্য নিষিদ্ধকরণ। 16তে দেখো, সরকারি চাকরি পাওয়াতে সকল নাগরিকের অধিকার। ঠিক আছে, এইখানে কিন্তু ব্যাপারটা আছে যে এখানে একটা ব্যাপার আছে যে, আচ্ছা এটা আমি বলে দিই, 16-এ কি বলা হয়েছে, যেন সরকারি চাকরি পাওয়াতে সকলের অধিকার। আর্টিকেল 17-তে কি বলা হয়েছে দেখো, অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ, আনটাচেবল। এইটা খুব আসে পরীক্ষায়, খুব আসে। যে আর্টিকেল 17-এ কি বলা হয়েছে, আর্টিকেল 17-এ বলা হয়েছে আনটাচেবিলিটি ইজ দ্য গ্রেটেস্ট সিন, আনটাচেবিলিটি নিয়ে বলা হয়েছে। আর আর্টিকেল 18-তে কি বলা হয়েছে, বিদ্যা সামরিক ছাড়া কোনো খেতাব ব্যবহার করা যাবে না। তাহলে 14 থেকে 18টা কি হয়ে গেল, সাম্যের অধিকার। ঠিক আছে, 14টা হচ্ছে তোমার আইনের দৃষ্টিতে সাম্য, 15টাতে হচ্ছে ধর্ম জাতির নয় রয়েছে, 16তে সরকারি চাকরি পাওয়ার, আর 17 নম্বর হচ্ছে আনটাচেবিলিটি। ঠিক আছে, আচ্ছা। এইবারে কি হচ্ছে দেখো, 19 থেকে 22 এটা কি করা হয়েছে, 19 থেকে 22টা স্বাধীনতার অধিকার। হ্যাঁ, তার মধ্যে প্রথম কথা 19 নম্বর ধারায় কি বলা হয়েছে না, 19 নম্বর ধারা হচ্ছে সবাই চিন্তা ভাবনা প্রকাশের স্বাধীনতা। তুমি তোমার মতামতটাকে জানাতেই পারো। কোনো একটা ব্যাপার হয়ে গেল, সেখানে আমি যদি বলি তুমি এখান থেকে তোমার মতামতটা কি আছে, তাহলে তোমার মতামতটা জানার কিন্তু অধিকার তোমার কিন্তু আছে। তুমি তোমার মতামতটা পেশ করতেই পারো, যে কিরকম কি হচ্ছে, ধরো তোমাদের ক্লাসটা কিরকম লাগছে, তোমরা তোমাদের মতামত। হ্যালো, বলো। আগের আর্টিকেল গুলো একটু দেখাবো বাবু? আচ্ছা, ঠিক আছে। তুমি কি এখন জয়েন করলে না একটু আগে জয়েন করছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলে দিচ্ছি, একটুখানি রিভাইজ করিয়ে দিচ্ছি। প্রথম আর্টিকেলটা দেখো, প্রথম আর্টিকেল হচ্ছে বাবু, আগে প্রথম দেখো, প্রথমে আগে আর্টিকেল দেখবে না, প্রথমে আগে পার্টটা দেখবে। পার্ট এটা কি রয়েছে, 1 নম্বর পার্ট, সংবিধানের প্রথম অধ্যায়। 1 নম্বর পার্ট মানে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় তোমার কত নম্বর আর্টিকেল আছে, 1 থেকে 4। এখানে কি করা হয়েছে, নতুন রাজ্য গঠন, নতুন রাজ্যের সূচনা, সেটাকে করা হয়েছে। এই 1 থেকে 4টা কাজে লাগিয়েই কিন্তু আমি বললাম 2 জুন 2014, 2 জুন 2014-তে কি গঠন করা হয়েছে, তেলেঙ্গানা গঠন করা হয়েছে। যে 29তম রাজ্য তেলেঙ্গানা গঠন করা হয়েছে 2 জুন 2014-তে। ঠিক আছে, এই আর্টিকেল 1 থেকে 4টাকে কাজে লাগে। কততম লোকসভাতে, 15তম লোকসভাতে এই তেলেঙ্গানা গঠন করা হয়েছিল আর্টিকেল 1 থেকে 4কে কাজে লাগে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে 5 থেকে 11, এখানে কি রয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে তুমি একটা দেশের নাগরিক হতে পারবে, 10টা দেশের নাগরিক হতে পারবে, একটা জায়গা থেকে তুমি দুটো দেশের নাগরিক হতে পারবে না। নাগরিকত্বটা কত থেকে ধরা হয়েছে, 5 থেকে 11। এটা কত নম্বর পার্টে, সেকেন্ড পার্টে। তাহলে দেখো 1 থেকে 4 হয়ে গেল, 4-এর পরে কি হলো, 5 থেকে 11, এরপরে কি হচ্ছে, 11 পরে কি হবে, 12। এই 12 থেকে 35 এই যে পার্টটা, কি পার্ট, ফান্ডামেন্টাল রাইট, বা এটা তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ে কি করা হয়েছে, আর্টিকেল গুলো কিরম রাখা হয়েছে, 12 থেকে 35। 12 থেকে 35-এর মধ্যে তোমার বলা হয়েছে 12টা হচ্ছে, 12 থেকে 35 হচ্ছে এখানে ক প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে, মৌলিক অধিকার। পার্ট 3-তে 12 থেকে 35-এ কি বলা হয়েছে, মৌলিক অধিকার। কি বলা হয়েছে, মৌলিক অধিকার।
ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইট গুলো কটার ফান্ডামেন্টাল রাইট ছিল? 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। তার মধ্যে 1978 সালের 44তম সংবিধান সংশোধনে একটা ফান্ডামেন্টাল রাইটকে ক্রপ করে নেওয়া হয়। এখন ফান্ডামেন্টাল রাইট কটা আছে বাবু? 6টা ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, বুঝতে পেরেছো? যে পরে এসছো সে কি বুঝতে পেরেছো? ঠিক আছে, এবারে দেখো প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটটা কি হচ্ছে? সাম্যের অধিকার। সাম্যের অধিকারটা কি রয়েছে কত না 14 থেকে 18। হ্যাঁ, 14তে মানে কি রয়েছে? আইনের দৃষ্টিতে সাম্য। 15তে কি রয়েছে? ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সাম্য। 16তে কি বলা হয়েছে? সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। আর 17 নম্বর কি বলা হয়েছে? 17 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আমি এক্ষুনি বলছিলাম। 17 নম্বরটা হচ্ছে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। হ্যাঁ, সেটা। আচ্ছা, এবারে তাহলে একটুখানি শুরু করি নেক্সটটা। ঠিক আছে, এবারে হচ্ছে দেখো সেকেন্ড যেটা রয়েছে রাইট টু লিবার্টি, এটা কত নম্বর বলা হয়েছে? দেখো 19 থেকে 22। 19 নম্বর ধারায় কি বলা হয়েছে? 19 নম্বর ধারায় এটা বলা হয়েছে চিন্তা ভাবনা প্রকাশের স্বাধীনতা। তুমি তোমার স্বাধীন চিন্তা ভাবনা, তুমি তোমার স্বাধীন মতামত লোকের কাছে পেশ করতেই পারো, কোনো অসুবিধা তাতে নেই। তোমাদের ক্লাসটাকে নিয়ে যদি কিছু বলার থাকে তোমরা নিজেরা বলতেই পারো, কারণ সেই মত প্রকাশের স্বাধীনতাটা আমাদের রাইট টু লিবার্টির মধ্যে রয়েছে। আর একটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো সেকশন খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে বলে দিই। আর্টিকেল 21A, 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকার। হ্যাঁ, এইটা হচ্ছে কি মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এইটাকে নিয়েই কিন্তু এই যে ব্যাপারটা দুটো, এই আর্টিকেলকে নিয়েই আমাদের কৈলাস সত্যার্থী খুব কিন্তু লড়েছিল এই ব্যাপারটাকে নিয়ে, বুঝতে পেরেছো? বিশেষ করে এই আর্টিকেলটা নয়, এই যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এইটাকে। হ্যাঁ, তো কি হলো 21-এর এটা কি হলো? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। হ্যাঁ, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটা হচ্ছে কি রয়েছে 21-এতে বলা হয়েছে। আর একটা দেখো এখানে আর একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে কি 21-এই আছে, 21A-তে এটা রয়েছে, আর 21B-তে আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে রাইট এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং যদি হয় তার এগেনস্টেও তোমার কিন্তু রাইটটা দেওয়া হয়েছে। আচ্ছা, যেমন ধরো এখানে রয়েছে আর একটা 23 থেকে 24, তাহলে এটা 21 হলো। এবার কি রয়েছে 23 থেকে 24, কি করা হয়েছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে কি? শোষণের বিরুদ্ধে। তার মানে কি রাইট আর্টিকেল 23-তে কি বলা হয়েছে না? আর্টিকেল 23-তে বলা হয়েছে তুমি কাউকে বিনা পারিশ্রমিকে কাজ করাতে পারবে না। বিনা পারিশ্রমিকে কাজ করানো মানে বেগার কাটানো, তুমি সেটা কিন্তু করতে পারবে না। ওকে, আর একটা আর্টিকেল 24, আর্টিকেল 24 14 বছর কম বয়স্ক কোনো শিশুকে নিযুক্ত করা যাবে না। ঠিক আছে, সো দা এভরি চাইল্ড উইল বি ফ্রি ফ্রম হ্যাজার্ডাস ওয়ার্ক। সেটা কত বছর? 14 বছরের কম। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? এই আর্টিকেল 24 এর সঙ্গে দেখো আর্টিকেল 21 এটা রিলেটেড। আর্টিকেল 21 এতে কি বলা হয়েছে? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আর আর্টিকেল 24-এ কি বলা হয়েছে? 14 বছর কম বয়স্ক কোন শিশুকে শ্রমে নিযুক্ত করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, ওকে, নেক্সট দেখো। ঠিক আছে, এবারে দেখো খুব একটা ইম্পর্টেন্ট আর্টিকেল 25 থেকে 28। 25 থেকে 28 হচ্ছে কি? সেকুলারিটি। 25 থেকে 28 মানে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আচ্ছা, আমাদের প্রিয়াম্বলটা যদি প্রিয়াম্বলটার কথা চিন্তা করি, প্রিয়াম্বলে কি বলা হয়েছে না? ইন্ডিয়া ইজ এ সভারচেন সোশ্যালিস্ট। ঠিক আছে, সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই কথাগুলো লেখা আছে না প্রিয়াম্বলে? যারা সংবিধান নিয়ে একটু পড়েছো তারা বলতে পারবে ডেমোক্রেটিক রিপাবলিক। প্রিয়াম্বেল যেটা আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে, যাদের সংবিধান সম্বন্ধে একদম আইডিয়া নেই তাদেরকে একটু বলে দিই। প্রিয়াম্বেলটা হচ্ছে কি আমাদের সংবিধানের ভূমিকা, যেরকম সূচিপত্র থাকে সেই রকম একটা ভূমিকা, যে ইন্ডিয়া ইজ এ সভারচেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক।
এই যে ওয়ার্ডটা দেখো, একটা রয়েছে কি সোশ্যালিস্ট আর সেকুলার, এই ওয়ার্ডটা কিন্তু প্রিয়াম্বেলে ছিল না। তাহলে এটা কবে অ্যাড হলো? এটা মনে রাখবে 1976 সালের 42তম সংবিধান সংশোধনে এই দুটো ওয়ার্ড অ্যাড হয়, একটা সোশ্যালিস্ট আর একটা হচ্ছে সেকুলার। সেকুলার মানে কি? সেকুলার মানে, বলো। হুম হুম ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট মানে কি হচ্ছে যে দার্শনিক চিন্তা ভাবনাটাকে দেখায়। দেখো ভূমিকাটা তো, ভূমিকাটা যদি থাকে তাহলে সেইখান থেকে কি হয় যে আমরা একটা বুঝতে পারি যে কনস্টিটিউশনটা কিরম হতে চলেছে, সেইটা হলো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। যে অ্যাসপেক্ট মানে কি দিক, যে কিরকম এটা হতে চলেছে কনস্টিটিউশনটা। আমরা কনস্টিটিউশনটার উপরে একটা কি হলো, একটা সামারি দিয়ে দেওয়া হলো, যে আমি এটা পড়ে বুঝতে পারলাম যে ও আচ্ছা 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 এইটা এরম হবে। জুম করে যদি একদম কনস্টিটিউশনে ঢুকিয়ে দেওয়া, অনেকে কিছু বুঝতেই পারবে না। তার থেকে যদি বাবা একটা শর্ট করে ব্রিফ করে যদি কোনো একটা ফার্স্টে লিখে রাখি, তাহলে তো সেটা অন্তত পড়ে বুঝতে পারবে যে এটা, ও বাবা এটা তো এই এই জিনিসটা, এটা তো তাহলে এটা এরকম হতে চলেছে। এটাই হয়ে গেল। হ্যাঁ, ওই জন্যই তো প্রিয়াম্বেলটা প্রথমে লেখা থাকে। এবং ব্যাপারটা হচ্ছে কি, এটাও ব্যাপার আছে, প্রিয়াম্বেলটা কোনোদিনও সংশোধন করা যেত না। যখন প্রিয়াম্বেল নিয়ে কথা একটা বললে আমি এইটাও বলে রাখি, প্রিয়াম্বেলটা কোনোদিনও সংশোধন করা যেত না। সংবিধানকে সংশোধন করা যাবে, এই পার্টগুলোকে তুমি সংশোধন করতেই পারো, আর্টিকেলগুলো সংশোধন করতেই পারো, আর প্রচুর হয়েওছে সংশোধন অনেকবার। কিন্তু প্রিয়াম্বেলকে কোনোদিনও সংশোধন করা যায় না। কিন্তু কেশবনন্দ ভারতী কেসে যেটা হলো, সেখানে কি বলা হলো যে না, সুপ্রিম কোর্ট তখন বলে দিল যে না, বিশেষ ক্ষেত্রে প্রিয়াম্বেলকেও সংশোধন করা যায়। আরে প্রিয়াম্বেলকে সংশোধন যদি না করা হতো, তাহলে এই সোশ্যালিস্ট আর সেকুলার কথাটা এলো কি করে? সোশ্যালিস্ট সেকুলার কিন্তু প্রথম যখন আমাদের কনস্টিটিউশন হয়েছিল, তখন কিন্তু সোশ্যালিস্ট আর সেকুলার কথাটা ছিল না। এটা, ইয়েস, 1976 সালে 42তম সংবিধান সংশোধনেই কিন্তু সোশ্যালিস্ট আর সেকুলার কথাটা, এবং সেটা কি করে হয়েছে? দুম করে তো মনে হলো না সুপ্রিম কোর্টে যে না সোশ্যালিস্ট সেকুলার কথাটা দিয়ে দিই। তার আগে একটা কেস হয়েছে, কেশবানন্দ ভারতী কেস, 1973 না 74 সালে। সেইখান থেকে সুপ্রিম কোর্ট বলেছে যে না, বিশেষ ক্ষেত্রে প্রিয়াম্বেলটাকেও রেকটিফাই করা যায়। তবে হ্যাঁ, প্রিয়াম্বেলকে এতবার রেকটিফাই হয়নি ভাই, একবারই রেকটিফাই হয়েছে। ঠিক আছে? কিন্তু এই যে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কেশবনন্দ ভারতী কেসটা হলো বলেই তো প্রিয়াম্বেলটা রেকটিফাই হলো। নাহলে প্রিয়াম্বেল তো রেকটিফাই হতোই না। এইবারে কথা হচ্ছে এই যে সেকুলার কথাটা মানে কি, ধর্মনিরপেক্ষ। মানে তুমি তোমার কোনো ধর্মকে আলাদা করে দেখাতে পারো না। তুমি তোমার সব ধর্মটাকেই ইচ্ছা করলে চাইলে আমি মানে প্রচার করতে পারি। ধরো তোমার একটা আলাদা ধর্ম আছে, আমার একটা আলাদা ধর্ম আছে। তুমি যদি মনে করো তোমার ধর্মটাকে নিয়ে একটু প্রচার করবে, লোকের সামনে এ করবে, তাহলে তুমি সেটা করতেই পারো। কেউ তোমাকে আটকাবে না। বুঝতে পারলে? এই সেকুলার কথাটা থেকেই কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন কথাটা এসছে। ঠিক আছে? তার মানে বুঝতে পারছো সেকুলারের সাথে কতটা এটাই রিলেটেড। অনেক সময় কোশ্চেনটা এরকম দিয়ে দেয় 25 থেকে 28, এই রিলিজিয়ন, ফ্রিডম অফ রিলিজিয়নটা দেয় না। বলে 25 থেকে 28 কি আছে বলো? সেকুলারিটি, ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট, এরকম করে দিয়ে দেয়। তোমাকে সেখানে মারতে হবে সেকুলারিটি। তোকে এটা বুঝতে পারে না বলে কোশ্চেনটা মারতে পারে না। বুঝতে পেরেছো? কারণ আমি একবার ডব্লিউবিসিএস এর এক্সাম দিয়েছিলাম, সেখানে আমি এরকম কোশ্চেনটা ছিল যে 25 থেকে 28 সেখানে ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট এরকম কিছু লেখা ছিল। তো সেখানে, হ্যাঁ, ঠিক 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 আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুটো মানে তো সেম, দুটো মানে তো সেম, সেই জন্য ওটাকে বলা হয়েছে সেকুলারিটি। বুঝতে পেরেছো? ঘুরিয়ে পেঁচে বসছে না। হিস্ট্রি তো মাঝে মাঝে তোমাকে দেখবে দেখবে নাম চেঞ্জ করে দেবে, এক একজনের হয়তো পেন নেম দিয়ে দিয়ে দেবে, তুমি সেগুলো বুঝতেই পারবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হুম, চলো তাহলে নেক্সট দেখো। আচ্ছা, এখানে শুধু একটাই লিখে দিয়েছে। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে 25, 26 আর 27 দুটো আমি আলাদা সেকশন বলে দিচ্ছি। এখানে পুরো একসাথে লিখে দিয়েছে। 25 নাম্বার কি রয়েছে, যে তুমি তোমার ধর্মটাকে চাইলে প্রচার করতে পারো, তুমি তোমার ধর্মটাকে চাইলে পালন করতে পারো। ধর্মের যে সমস্ত রুলস এন্ড রেগুলেশন গুলো রয়েছে, স্বাভাবিকভাবে আমাদের একটা কথা বলছি, যেমন আমাদের একটা ধর্ম রয়েছে উপবাস করা, একটা সময় ফাস্টিং করা, সেটা চাইলে তুমি করতেই পারো। ঠিক আছে? কেউ তোমাকে কিন্তু সেই জায়গায় আটকানোর ব্যাপারটি নেই।
কারণ সেটা কিন্তু 25 নম্বরেতে বলা রয়েছে। 26 নম্বর রয়েছে প্রোপাগ্যান্ডা, মানে রিলিজিয়ন টু প্রোপাগ্যান্ডা। প্রোপাগ্যান্ডা মানে কি? তুমি তোমার ধর্মটাকে চাইলে প্রচার করতেই পারো। ঠিক আছে? আজকে ধরো তোমার মনে হচ্ছে যে স্কুলে যদি সরস্বতী পূজা আজকে হচ্ছে, সবার কথা বলছি, স্কুলে সরস্বতী পুজো হচ্ছে। এবারে কেউ যদি কোনো খ্রিস্টান লোক বলে যে না এখানে একটা জেসাসের সেলিব্রেশন হবে, তাহলে তুমি সেটা কিন্তু করতেই পারো। কারণ সেই 26 নম্বর ধারায় কিন্তু সেটাকে বলা হয়েছে। ঠিক আছে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। 25 থেকে 28 হচ্ছে তোমার কি রয়েছে? সেকুলারিটি। ঠিক আছে? নেক্সট রয়েছে একটা, দেখো তোমাদের আরেকটা বলে দিই, এটার পরে 29 আর 30, মানে এটার সেকুলারিটিটা হয়ে গেল। 29 আর 30 এটা কি বলা হয়েছে? কালচার এন্ড এডুকেশন। এই কালচার এডুকেশনের ব্যাপারটা কি? তুমি চাইলে যে কোনো প্রফেশন গ্রহণ করতে পারো। তোমার যদি মনে হয় আজকে গ্র্যাজুয়েশনের পর তুমি এমবিএ করবে, তুমি বিবিএ করবে বা বিসিএ করবে, যা কিছু করবে সেটা কিন্তু তুমি করতেই পারো। বা তুমি তোমার মনে করো যদি আজকে কোনো এখানে একটা কালচারাল প্রোগ্রাম করবে, সেটাকে কিন্তু তুমি 29 আর 30-এ করতেই পারো। ঠিক আছে? আর একটা জিনিস লাস্ট যেটা রয়েছে 32 আর 226, খুব ইম্পর্টেন্ট এটা। 32 আর 226, দেখো এখানে কি লিখেছে আমি জানি না, যদি না থাকে আমি বলে দিচ্ছি। কালচারে দেখো 32 আর 226, দেখো 32টাকে কি বলা হয়েছে? সোল অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন এটা আত্মা। কেন রয়েছে এটা কনস্টিটিউশনের ব্যাপারটা? যে কথা হচ্ছে যে তুমি যদি মনে হয় ফান্ডামেন্টাল রাইটটা আমার ক্রোক হচ্ছে, আমার ফান্ডামেন্টাল রাইটটা হ্যাম্পার হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেটেড হচ্ছে, দেন তুমি ডিরেক্ট একদম হাইকোর্টে যেতে পারো। হাইকোর্টে কততে যেতে পারো? কত নম্বর সেকশনে? 226। হ্যাঁ। এ বাবা, কোনটা কত আগে থেকে বলছো? হ্যাঁ, কত আগে থেকে, কত আগে থেকে বলছো? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, 27, হ্যাঁ ঠিক আছে। 25, 27, 27 নম্বরটা কি রয়েছে? যে 27 নম্বরটা হচ্ছে যে আমরা নিজেদের যে একটা, তো প্রথম কথা হচ্ছে 25-এ হচ্ছে তোমরা কোনো ধর্মীয় নিয়ম কানুন পালন করতে পারো। আচ্ছা 26-এ হচ্ছে তুমি কি করতে পারো? কোনো প্রোপাগান্ডা করতে পারো। 27-এ হচ্ছে তুমি কোনো প্রতিষ্ঠানও গঠন করতে পারো, ধর্মীয় প্রতিষ্ঠানও গঠন করতে পারো। তুমি যদি মনে করো একটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এখানে গঠন করবে, তুমি যদি এখানে একটা মন্দির করো বা মসজিদ করো, সেখানে কিন্তু অবশ্যই তোমাকে ল্যান্ড প্রোভাইড করবে সরকার। ঠিক আছে? দিস ইজ হচ্ছে 25 থেকে, এই জন্য 25 থেকে 27। ঠিক আছে? 28 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না, এই তিনটে আছে 25, 26, 27। ঠিক আছে? এইটুকু মনে রাখবে 25 থেকে 28 রাইট টু রিলিজিয়ন বা সেকুলারিটি। ওকে? আর একটা দেখো যেটা আমি বললাম 29 আর 30, কি বললাম? এটা কালচার অ্যান্ড এডুকেশন রাইট। এটা যদি মনে করো তুমি তোমার কোনো প্রফেশন চুজ করবে, তুমি তোমার পড়াশোনাকে আগিয়ে নিয়ে যাবে, তাহলে তুমি তোমার পড়াশোনা মতো তুমি চুজ করো। ধরো তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তোমার মনেই হতে পারে আমি এমবিএ করবো, সায়েন্সের সাথে এমবিএটা কোনো রিলেশন নেই, কিন্তু তুমি করতেই পারো। কারণ সেই রাইটটা এখানে দেওয়া হয়েছে। তুমি যদি আজকে মনে করো মেডিকেল নিয়ে পড়বে, ঠিক আছে, তুমি সেটা করতেই পারো। কারণ কালচার অ্যান্ড এডুকেশন রাইটে কিন্তু সেটা বলা হয়েছে। ঠিক আছে? প্লাস কি আরো কি বলা হয়েছে 29 আর 30 আর একটা কি বলা হয়েছে মনে রাখবে, মাইনরিটিদের এডুকেশনটার কথাও বলা হয়েছে। মাইনরিটিরা যদি চায় তারা কোনো একটা ডিফারেন্ট কোনো একটা জায়গায় গিয়েও এডুকেশনটা নিতে পারে। মাদ্রাসা, যদি সেই মাদ্রাসাতে না হয়, আমাদের যে এমনি যে সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে সেখানেও স্কুলে কিন্তু ভর্তি হয়ে শিক্ষা নিতে পারে। হুম, 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 হুম। হয়তো হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, না মাইনরিটিদের কথা অ্যাকচুয়ালি বলছে না। এখানে দেখো কি বলেছে, নিজস্ব ভাষা। নিজস্ব ভাষা মানে তো শুধু মাইনরিটিদের ভাষা হলো না, আমাদের নিজস্ব ভাষা। ঠিক আছে? কোথায় লিখেছে আমি জানি না, কিন্তু 29 আর 30টা শুধু মাইনরিটিদের জন্য করা নেই। ওটা কালচার অ্যান্ড এডুকেশন রাইট। মানে তুমি নিজস্ব ভাষা, রীতি বা সংস্কৃতিটাকে অধিকারী, বা নিজস্ব ভাষা বলতে মাইনরিটিদেরও ভাষা আছে। হুম, 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 হুম। হ্যাঁ, 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 হ্যাঁ,
হ্যাঁ, দেখো না ব্যাপারটা কি আছে? এটা কি হচ্ছে যে ২৯ টাতে কি বলা হয়েছে? যে তোমার নিজস্ব ভাষা প্লাস মাইনরিটিটাকে সংরক্ষণ করা। মানে তোমার সেখানে ভাষাটাকে স্থান দেয়া হয়েছে। যে একটা ধরো আমি একটা তোমার একটা ভাষাটাকে যদি স্থান না দিই তাহলে তো ইনস্টিটিউট গঠন করা বেকার। আগে তো তোমার ভাষাটাকে মর্যাদা দিতে হবে। তোমার যে শিক্ষা প্রণালীটাকে তোমাকে মর্যাদা দিতে হবে। তাহলে তোমার যে শিক্ষা বা আমাদের শিক্ষাটাকে ইনক্লুড করা হয়েছে ২৯ এ। এবার শিক্ষাটাকে শুধু ইনক্লুড করলে হবে, শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে হবে তো। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩০ টাকে বলা হয়েছে। দেখো এখানে দুটোই লেখা আছে। দেখো নিজস্ব ভাষা, রীতি, সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার। এটা হচ্ছে ২৯। ওকে? এটা হয়ে গেল ২৯। তারপরে দেখো ধর্মভিত্তিক বা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ মতো শিক্ষায়তন প্রতিষ্ঠা বা পরিচালনা করার অধিকার। তাহলে ৩০ এ কি বলা হয়েছে? ৩০ এ হচ্ছে তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে পারবে। মানে প্রতিষ্ঠান রিলেটেড ব্যাপারটা ৩০ এ চলে এলো। আর ২৯ এ হচ্ছে তোমার যে ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। মানে তোমার ভাষাটাকে তাকে সংরক্ষণ করতে হবে। তারপরে তো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? হুম। দুটো মানে খুব সূক্ষ্ম, সূক্ষ্ম ব্যাপার আছে। ঠিক আছে? একটু না বুঝতে পারলে হবে না। পুরো সূক্ষ্ম, সূক্ষ্ম ব্যাপার। দুটোই অথচ আছে। কিন্তু একটা জায়গায় তোমার কি করেছে ভাষাটাকে প্রমোট করা হয়েছে। আরেকটা জায়গা হচ্ছে সেই ভাষাটার জন্য তো একটা প্রতিষ্ঠান গঠন করতে হবে। নাহলে তো ভাষাটা তো কোনো মর্যাদাই পেল না। ঠিক আছে? তখন সেটা হলো ৩০। বুঝতে পেরেছ? ঠিক আছে? বুঝতে পেরেছ সবাই? ওর যে কোশ্চেনটা ছিল সবাই বুঝতে পেরেছ? বাকিরা বুঝতে পারছ? ঠিক আছে। বাকিরা একটু কোশ্চেন করবে কিন্তু। যদি না বুঝতে পারে তো কোশ্চেন করবে। আজকে এটা কে কোশ্চেন করছে? জয়জিৎ কোশ্চেন করছে মনে হয় নাকি? এই কোশ্চেনটা কে করলে? জয়জিৎ? ওকে, ওকে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে। এই হচ্ছে ব্যাপার। না জিজ্ঞেস করলে বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এবার কি রয়েছে? বি আর আম্বেদকরকে কি হচ্ছে এবার যেটা বলেছে হ্যাঁ, যেটা বলছিলাম ৩২ টা কি হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের আত্মা। হ্যাঁ? তার মানে কি রয়েছে? যে ধর আমি কি বললাম? যে তোমার যদি দেখো ফান্ডামেন্টাল রাইটটা একমাত্র তখনই বন্ধ করা যায় যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে। যখন রাষ্ট্রপতি শাসন চলবে। আদারওয়াইজ কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে কোনো মতে বন্ধ করা যায় না। একটা আছে দেখবে এরপরেই তোমাদের পড়াবো মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যটা কর্তব্যই আছে। কর্তব্যটা কেউ পালন করতেও পারে নাও করতে পারে বলা হয়েছে শুধু। কিন্তু যদি ফান্ডামেন্টাল রাইট তোমার অধিকারটা থেকে তোমাকে বঞ্চিত করা হয় ডিরেক্ট তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো। এই ৩২টাতে কিসে দেখতে পারো? ৩২টা সুপ্রিম কোর্টে যেতে পারো। আর একটা কি ২২৬-এ কি বলা হয়েছে? হাইকোর্টে যেতে পারো। ঠিক আছে? দেখো এখানে কি বলা হয়েছে রিট গুলো তাহলে কি বলা হয়েছে? মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট একটা আদেশ বলবৎ করতে পারে। এবার তুমি সুপ্রিম কোর্টের কাছে গেলে সুপ্রিম কোর্ট দিয়ে তো তোমাকে বিচার করবে যে আরে ভাই এর তো ফান্ডামেন্টাল রাইটটা হয়েছে তাহলে এর এগেনস্টে তো অ্যাকশন নিতে হবে। এর এগেনস্টে এর যে অন্যায়টা হয়েছে তার এগেনস্টে তো অ্যাকশন নিতে হবে। তার জন্য কি অ্যাকশনটা নেবে দেখো। ফার্স্ট অ্যাকশন সেইগুলো কি বলা হয় রিট। রিট কোনগুলো? যেগুলো তুমি ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট করার পর যখন সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট বললো যে আচ্ছা ঠিক আছে এর এগেনস্টে এগুলো হয়েছে তাহলে এর এগেনস্টে অ্যাকশন নেওয়া প্রয়োজন। সেই অ্যাকশন গুলো কি বলা হয় রিট। অনেকে রিট মানে ব্যাপারটা বুঝতে পারে না। প্রথম কথা কি হাবিয়াস কর্পাস। প্রথম কথা সশরীরে উপস্থিত করা। যার দ্বারা হয়েছে তাকে একদম সশরীরে উপস্থিত করো। হয়েছে ম্যান্ডামোস কি আছে? যে দায়িত্ব যার উপর ন্যস্ত তাকে সেই দায়িত্ব পালনের আদেশটা দেওয়া। যার দায়িত্ব যার উপর ন্যস্ত করা হয়েছে তাকে সেই দায়িত্ব পালনের আদেশটা দেওয়া। তোমার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে তুমি সেই দায়িত্বটা যদি ঠিকঠাক ভাবে পালন না করতে পারো ম্যান্ডামুসে কি বলা হয়েছে? সেই দায়িত্বটা তোমাকে পালন করার জন্য আদেশ দেওয়া হবে। যে তোমাকে সেই তোমার দায়িত্বটা পালন করতে হবে। এটা ম্যান্ডামুস। প্রহিবিশন উচ্চ আদালতকে নিম্ন আদালত কোনো পদক্ষেপ নিতে উচ্চ আদালতের নিম্ন আদালতকে কোনো পদক্ষেপ নিতে নিষেধ করা। নিম্ন আদালত কোনো পদক্ষেপ নিতে পারবে না যখন উচ্চ আদালতে যাওয়া হয়েছে। যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে হাইকোর্ট সেই জায়গায় কোনো স্টেপ নিতে পারবে না। প্রহিবিশন ডিরেক্ট বারণ করা হয়েছে আমার কাছে যখন কেসটা আছে আপনার কাছে যখন কেসটা আপনি কিন্তু স্টেপ নিতে পারবেন না। হতে পারে মেবি ওটা হাইকোর্টে চলছে কেসটা। কিন্তু হাইকোর্ট থেকে যখন সেটা সুপ্রিম কোর্টের কাছে গেছে সুপ্রিম কোর্ট সেটাকে হাইকোর্টকে বলে দিল যে না তুমি ওই কেসটাকে নিয়ে ফার্দার ফরওয়ার্ড করবে না। ওই কেসটা এখন আমার হাতে চলেছে আমি ওটাকে নিয়ে ফরওয়ার্ড করব। তারপর কি রয়েছে সেন্টিওরি নিম্ন আদালতে দেওয়া উচ্চ আদালতের দ্বারা করব করা। নিম্ন আদালতে দেওয়া আদেশ উচ্চ আদালতের দ্বারা করব করা।
নিম্ন আদালত যদি কোনো ইনস্ট্রাকশন দেয়, সেটা হায়ার কোর্ট যদি মনে করে যেটা ঠিক, তবে সেটাকে নিতে পারে, আদারওয়াইজ কিন্তু সেটাকে মানে ডিনাই করে দিতে পারে। আর কুয়ারন্ট দেখো খুব যেগুলো মেনলি যেগুলো আসে তোমার হেভিয়াস কর্পাসটা, হেভিয়াস কর্পাসটা আছে, ম্যান্ডামুসটা আছে, আর একটা তোমার কি রয়েছে কুয়ারন্ট, এটা আছে। কোনো আধিকারিক তার কৃতকার্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কিনা তার অনুসন্ধান করা। ধরো একটা কাউকে ধরো কোনো একটা পোস্টে দেওয়া হলো, সেই পোস্টটা আদৌ সে যোগ্য কিনা তাকে আগে ভেরিফাই করে দেখা দরকার আছে যে সেই পোস্টে তার জন্য একটা কোয়ালিফিকেশন এক্সাম রয়েছে, কোয়ালিফাইং এক্সাম রয়েছে, কোয়ালিফাইং এক্সামটা নিয়ে আমি তাকে টেস্ট করে আগে দেখবো যে সে সেই পোস্টটাকে ঠিকঠাকভাবে করতে পারে কিনা। আমি একটা চাকরিতে দুম করে লোককে ইন্টারভিউ না নিয়ে চাকরিতে বসিয়ে দেবো? আগে তো ইন্টারভিউ নেবো, একটা তো প্রিলিমিনারি একটা মক টেস্ট রয়েছে, সেই মক টেস্টটাকে নিয়ে আমি দেখবো সে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেবল হয়, যোগ্য হয়, দেন আমি তাকে বসাবো। এটা হলো কুয়ারন্ট। ঠিক আছে, তাহলে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামুস আর কুয়ারন্ট, এই দুটো ব্যাপার, তিনটে ব্যাপার মাথায় রাখতে হবে। বল এই রিড গুলো সম্বন্ধে কিছু বুঝতে পারলে? কি কি বললাম? ঠিক আছে, ঠিক আছে, ওকে। রিড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে দিয়ে দেয়, এরকম দিয়ে দেয় যে ধরো ব্যাপারটা হচ্ছে তোমাকে দিয়ে দিল যে কোনো একটা দায়িত্ব পালনে যদি কোনো হয়, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামুস, কুয়ারন্ট, চারটে অপশন দিয়ে দিল। তাহলে তোমাকে চারটে অপশনের মধ্যে একটা অপশনকে হিট করতে হবে। বুঝতে পেরেছো? এরকম ধরনের কোশ্চেনও কিন্তু অনেকবার আমি ডাব্লিউবিসিএসও পেয়েছি, আদার এক্সামও এখন করেছে। তো তোমাদের সবকিছু কিন্তু তৈরি রাখতে হবে। নেক্সট পার্ট 4 কি বলা হয়েছে এটা দেখো, 36 থেকে 51, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। দেখো এইটা কি রয়েছে, ডিপিএসপিটা শুধু আছে, এটা কিন্তু মানে তোমার যদি কমও হয়, বা ধরো একটা ডিপিএসপি তুমি যদি না পালন করো, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই মানে কি, এটা ডিরেক্ট গিয়ে হাইকোর্টে যেতে পারবে না বা সুপ্রিম কোর্টে যেতে পারবে না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে গেলে তোমাকে ফান্ডামেন্টাল রাইটটা যদি ভায়োলেট হয়, দেন তুমি যেতে পারো। হ্যাঁ, নট এনফোর্সেবল, এইটাও মাঝে মাঝে কোশ্চেন আসে। আজকে এটা বললে খুব ভালো হলো, এখানে যারা আছে সবারই হয়ে গেল, যে অনেক সময় এই কোশ্চেনটাও আসে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইজ এনফোর্সেবল বাই কোর্ট। সেখানে চারটে অপশন দিয়ে দিল, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, আর একটা কিছু দিয়ে দিল। তবে চারটে অপশনের মধ্যে তোমাকে হিট করতে হবে হুইচ ইজ এনফোর্সেবল বাই ল। এরকম এরকম কোশ্চেন আমি দেখেছি। ঠিক আছে, তো একটা কথা হচ্ছে দেখো, একমাত্র এমনকি এরকমও রয়েছে, তোমাকে আপনি বলে দিই, এইখানে একটা 21-এ আর একটা জিনিস বলা নেই, আর একটা 21-এ সেটা কি হচ্ছে, জীবন ও স্বাধীনতার অধিকার। হ্যাঁ, এটাকে এখানে তো লেখা নেই, আমি বলে দিই। 21A-তে তো ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আছে, 21-এ একটা বলা হয়েছে, সেখানে কি রয়েছে, জীবন ও স্বাধীনতার অধিকার। এটা জানবে যখন মানে রাষ্ট্রপতি শাসন চলে, ফান্ডামেন্টাল রাইট গুলো তখন মানে ক্রোক করে নেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি, কারণ তোমার তখন কোনো ফান্ডামেন্টাল রাইট কিন্তু থাকছে না। এইবারে সেই সময় কিন্তু জীবন আর স্বাধীনতার অধিকারটাকে কিন্তু রাষ্ট্রপতি বন্ধ করতে পারবে না। যদি এখানে দেশে রাষ্ট্রপতি শাসন জারিও হয়, ওই জীবন স্বাধীনতার অধিকারটা এমনই অধিকার, ওইটাকে তুমি হাত দিতে পারবে না। বাকি সব অধিকার তোমার থাকবে না সেই সময়, সমস্ত ফান্ডামেন্টাল রাইট গুলো বন্ধ থাকবে। ফান্ডামেন্টাল রাইট গুলো তখনই একমাত্র বন্ধ থাকে যখন রাষ্ট্রপতি শাসন হয়, যেটা হয়েছিল আমাদের 1966 সালে, যেটা হয়েছিল যখন ভারত পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল। সেই সময় কিন্তু একটা ইমার্জেন্সি প্রভিশন হয়েছিল। ইমার্জেন্সি প্রভিশনটা কত, 352-তে আমি পড়াবো, 352-তে ইমার্জেন্সি প্রভিশনটা রয়েছে। হ্যাঁ, সেই সময় কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা টোটালি বন্ধ থাকে। কিন্তু কোন ফান্ডামেন্টাল রাইটটা বন্ধ থাকবে না, জীবন আর স্বাধীনতার অধিকারটা। বুঝতে পেরেছো? এবারে আর একটা জিনিস এখান থেকে কোশ্চেনটা আছে, এই ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আইরিশ কনস্টিটিউশন থেকে। আরে অনেকবার আমি দেখেছি প্রত্যেকটা এক্সামে, মানে কি তুমি ডাব্লিউবিসিএস বলো, কি পিএসসি বলো, কি তুমি স্টেট পুলিশ বলো, সবকটা এক্সামে আমি দেখেছি এই কোশ্চেনটা একদম কমন এক্সাম, যে ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আইরিশ কনস্টিটিউশন থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? আইরিশ কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, এটা কি হলো পার্ট 4-এ 36 থেকে 51। এখনো পার্ট 4 শেষ হয়নি কিন্তু। পার্ট 4-এ দুটো পার্ট আছে দেখো, একটা হলো 36 থেকে 51, আর একটা 51A। এই কোশ্চেনটা অনেকবার পেয়েছি। 51-এতে কি বলা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি সবাই বুঝতে পারছো তো? আমার কথা অসুবিধা হচ্ছে না তো কারোর?
মানে ইন্টারেস্ট পাচ্ছ তো নাকি না ঘুম পেয়ে যাচ্ছে সবার? ইন্টারেস্ট ঠিক আছে, সেটা বলবে আমাকে। বুঝতে পারছি না, অনলাইন ক্লাস হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা তাহলে 51 এটা কি রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি, খুব ইম্পর্টেন্ট। দেখো পার্ট 4 এ দুটো। একটা পার্ট 4 এ কি রয়েছে? 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি, আর একটা পার্ট 4 এ তে, পার্ট 4 এ তে 51 এ, এটাতে কি রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি মানে কি? তোমার এখানে ফান্ডামেন্টাল কিছু ডিউটি দেওয়া রয়েছে, সেইগুলোকে তুমি ফান্ডামেন্টাল ডিউটিগুলো পালন করতে পারো। এই ফান্ডামেন্টাল ডিউটিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে মনে রাখবে, এটা ইউএসএসআর, মনে রেখে দাও। এটা মানেটা কি রয়েছে? ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া মানে ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে। ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে? আইরিশ থেকে। বুঝতে পেরেছো? দেখো 1976 সালের 42তম সংবিধান সংশোধনে 10টা ফান্ডামেন্টাল ডিউটি, 2002 সালে 86তম সংবিধান সংশোধন। তাহলে এখন টোটাল ফান্ডামেন্টাল ডিউটি কটা? 11টা, মনে রাখতে হবে, টোটাল 11টা। এবার এখানে ফান্ডামেন্টাল ডিউটিগুলো কিছু দেওয়া আছে, যেমন ধরো সংবিধানকে মান্য করা, জাতীয় পতাকা সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করা, স্বাধীনতা, এরকম কিছু 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে। ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটিটাও কিন্তু নট এনফোর্সেবল বাই ল। ঠিক আছে? এটাও কিন্তু নট এনফোর্সেবল বাই ল। ঠিক আছে? তাহলে ফান্ডামেন্টাল ডিউটিটা হচ্ছে তোমার কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর, এখান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো আরো অনেক কিছু আছে, যেমন ধরো এটা হচ্ছে পার্ট 4 হলো। তো এরপরে যেটা আছে, এরপরে যেটা তোমাদের ক্লাসে আরো কিছু পার্ট রয়েছে, যেমন ধরো পার্ট 4 হলো, তো এরপরে হচ্ছে পার্ট 5। পার্ট 5 রয়েছে একটা, পার্ট 6 একটা রয়েছে। পার্ট 5টা কি করা হয়েছে না, পার্ট 5টা হচ্ছে ইউনিয়ন লিস্ট। ঠিক আছে? পার্ট 5টা হচ্ছে ইউনিয়ন লিস্ট, আর পার্ট 6টা হচ্ছে কি স্টেট লিস্ট। ইউনিয়ন লিস্ট একটা রয়েছে আর একটা স্টেট লিস্ট রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, আমি যে তখন বললাম যে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসনটা কখন হয়? 3টে সময় হয়। দেখো এটা জেনে রেখে দাও, জরুরি অবস্থা কতগুলো হয় আমাদের। জরুরি অবস্থা 3 ধরনের। দেখো, ফার্স্ট ন্যাশনাল ইমার্জেন্সি, তারপরে হচ্ছে স্টেট ইমার্জেন্সি, আর 3 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর ধারায়? মনে রাখবে 352। স্টেট ইমার্জেন্সি কত নম্বর ধারায়? আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360। একটা কোশ্চেন আমি বলে দিই, এই যে ইমার্জেন্সি গুলো রয়েছে তার মধ্যে কোন ইমার্জেন্সিটা এখনো পর্যন্ত প্রয়োগ করা হয়নি? সেটা হলো ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি কতবার হয়েছে? 3বার প্রয়োগ করা হয়েছে। কখন কখন হয়েছে? একবার 1966 এ হয়েছিল। কি হয়েছিল? 1966 এ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছিল। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছিল। কে ছিল তখন প্রধানমন্ত্রী? লাল বাহাদুর শাস্ত্রী। কে ছিল? লাল বাহাদুর শাস্ত্রী। কেন বলবে স্যার জওহরলাল নেহরু কি ছিল? আরে বাবা, জওহরলাল নেহরু 1964 এ এক্সপায়ার হয়ে গেছিল। 1966 এ লাল বাহাদুর শাস্ত্রী ছিল। সেই সময় একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। 1971 এ একটা ডিক্লেয়ার করা হয়েছে। সেটা কি হয়েছিল? যখন আমাদের এখানেও একটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছিল। 1971টা কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশ গঠন করা হয়েছিল তখন। বাংলাদেশ কবে হয়েছিল? 1971। ঠিক আছে? যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সেকেন্ড যুদ্ধটা লাগলো তখন বাংলাদেশ হয়েছিল। এই বাংলাদেশের সময় তখন কে প্রেসিডেন্ট ছিল? প্রেসিডেন্ট ছিল ভিভি গিরি। কে ছিল? ভিভি গিরি। আর একটা হয়েছিল, এবং ভিভি গিরি ছিল, এবং তখন পিএম কে ছিল? ইন্দিরা গান্ধী। কে ছিল বাবু? ইন্দিরা গান্ধী। হ্যাঁ, আর একটা হয়েছে বাবু, সেটা কি 1975 সালে একটা হয়েছে, 1975 এ একটা হয়েছে। 1975 এ যেটা হয়েছে সেটা থার্ড ইমার্জেন্সি। সেই সময় প্রেসিডেন্ট কে ছিল? 1975 এ যে ছিল সেই সময় প্রেসিডেন্ট কে ছিল?
জেনে রাখতে হবে। 1975-এ যেটা হয়েছিল সেই সময় ছিল ফখরুদ্দিন আলী আহমদ। ফখরুদ্দিন আলী আহমেদ। ঠিক আছে, তাহলে টোটাল কতবার প্রেসিডেন্ট ছিল? হুম। আর 1975 একটা হয়েছে বাবু ফখরুদ্দিন আলী আহমেদ। তার মানে আমাদের ন্যাশনাল 62 অ্যাকচুয়ালি 62টা হয়েছিল ইন্দো সিনো ওয়ার। ইন্দো সিনো ওয়ার। ইন্দো সিনো ওয়ারটা অনেকদিন ধরে চলছিল, বুঝতে পেরেছো তো? ইন্দো সিনো ওয়ারটা অনেকদিন ধরে চলছিল, সেই নিয়ে অনেক সময় এটা 1966-এ বলে, বাট এটা একটা কথা হচ্ছে মনে রাখবে ওই সময়টা মানে 62 থেকে 66 এই সময়টা এটা অ্যাকচুয়ালি গঠন করা হয়েছিল 1963-তে ইন্দো সিনো ওয়ার প্লাস 1965-এ তোমার যে পাকিস্তানের সাথে যুদ্ধটা লাগলো, ঠিক আছে? কিন্তু এটা মনে রেখে দেবে যে এই সময়টাই কিন্তু একবার হয়েছিল, হ্যাঁ। এবং সেই সময়টা কে ছিল? রাজেন্দ্র প্রসাদ ছিল, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে 71-এ যখন আরেকটা যুদ্ধ লাগলো, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লাগলো, বাংলাদেশটা হলো, সেই সময়টা কে ছিল? সেটা হলো ভিভি গিরি। আর 1975 থেকে আরেকটা হলো, সেটা কি হলো? ফখরুদ্দিন আলী আহমদ। এটা হচ্ছিল তখন প্রেসিডেন্ট ছিল এই সময়। তখনও কিন্তু ইন্দিরা গান্ধী ছিল, তখনও ইন্দিরা গান্ধী ছিল। তাহলে এটা মনে রাখতে হবে ন্যাশনাল ইমার্জেন্সি কতবার হয়েছে? 3বার। ঠিক আছে, স্টেট ইমার্জেন্সি নিয়ে অতটা খুব একটা, কারণ স্টেটগুলো বিভিন্ন রকম স্টেটের হয়, কখনো বিহারের হচ্ছে, কখনো ঝাড়খণ্ডের হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে, এরকম করে হচ্ছে। তো স্টেট ইমার্জেন্সি অতটা মনে রাখে, কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি প্রশ্নটা আছে, ন্যাশনাল ইমার্জেন্সি কতবার ডিক্লেয়ার করা হয়েছে আর এর মধ্যে কোন যে ধারাটা রয়েছে যেগুলো একবার ইউজ হয়নি। 360 নম্বর ধারাটা এখনো পর্যন্ত ইউজ হয়নি। ফিনান্সিয়াল ইমার্জেন্সি এরকম হয়নি যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে একটুখানি কোশ্চেন কতগুলো বলো তো। ধরো আমি যদি বলি 25 থেকে 28 কি বলা হয়েছে বলো? হুম, রাইট টু রিলিজিয়ন। আচ্ছা, আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কত নম্বর পার্টে বলা হয়েছে? হুম, পার্ট 3। আচ্ছা, আমাদের ফান্ডামেন্টাল ডিউটিটা কত নম্বর পার্টে বলা হয়েছে? হুম, পার্ট 4 এ। পার্ট 4 এ মানে হচ্ছে এটা কত নম্বর সেকশনে, কত নম্বর সেকশনে বলা হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এবারে বলো আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিটা কিসে বলা হয়েছে? হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কত নম্বর পার্টে বলা হয়েছে, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলো? 36 থেকে 51 হচ্ছে আর্টিকেল, কত নম্বর পার্টে বলা হয়েছে বলো? পার্ট 4, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটার কথা বলা হচ্ছে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি এটা কোথা থেকে নেয়া হয়েছে? আইরিশ থেকে নেওয়া হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো, যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কোনো কারণে ভায়োলেটেড হয়, তাহলে আমরা কার কাছে যেতে পারি? কিভাবে যেতে পারি? বলো? হুম, হাইকোর্টে যেতে পারে। ঠিক আছে। বা 32 নম্বর ধারা যে 200 সুপ্রিম কোর্ট আর একটা যে 226 নম্বর হচ্ছে হাইকোর্টে আমরা যেতে পারি। আচ্ছা, এবারে আমাকে বলো এই যে কু ওয়ারেন্টো বলে যে একটা রিট রয়েছে, সেটা কি? কু ওয়ারেন্টো রিটটা কি? হুম, কু ওয়ারেন্টো রিটটা কি? কু ওয়ারেন্টো রিটটা কি আছে? একজন বলো কু ওয়ারেন্টো রিট, একজন হেভিয়াস কর্পাস বলো। কু ওয়ারেন্টো রিটটা আগে বলো, কি ব্যাপার কু ওয়ারেন্টো রিটটা? হুম, হুম। হ্যাঁ, মানে কু ওয়ারেন্টো কথাটা মানে হচ্ছে কি কোনো আধিকারিককে কোনো দায়িত্ব দেওয়া হলো। দুম করে না চিন্তা ভাবনা করি দায়িত্ব না দেওয়া সেরকম ব্যাপারটা নয়। আগে আমি দেখব সে যে আদৌ হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট অর নট। সেটাকে আগে দেখব, দেখে তারপর ভেরিফাই করে তারপর সেই দায়িত্বটা আমি তাকে দেবো। দিস ইজ কো ওয়ারেন্ট। ঠিক আছে? আচ্ছা, ম্যান্ডামুসটা একটু বলো তো কি ম্যান্ডামুসটা ব্যাপারটা? না বাবু, সশরীরে উপস্থিত করাটা হেভিয়াস কর্পাস হয়ে গেল বাবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
বলো ম্যান্ডামুসটা কেউ বলো। হুম 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 যাদের দায়িত্ব আছে, যাদের উপর কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দায়িত্বটাকে ঠিকমতো না পালন করতে পারে, তার জন্য তাকে ইনস্ট্রাকশন দেওয়া, যে তোমাকে আদেশ দিতে অর্ডার করছি, তুমি তোমার কেন দায়িত্বটা ঠিকমতো পালন করছো না, তোমাকে তোমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে একটা জাস্ট এখান থেকে একটা ছোট্ট তোমাদের কোশ্চেন, একটা ছোট্ট একটা কোশ্চেন তোমাদের এখান সাথে অ্যাড করে নাও। এই যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, এটা কবে স্থাপিত হয়েছিল? জাস্ট এই কোশ্চেনটা তোমাদের অ্যাড করে দিচ্ছি। ঠিক, দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে? হ্যাঁ, 1950 সালে কি হয়েছে বাবা? 1950 সালে তো সংবিধান ইনাগুরেট হয়েছে। 1950 সালে সুপ্রিম কোর্ট তার অনেক দিন আগে স্থাপিত হয়েছে। ঠিক আছে? 1950 সালে কি হয়েছিল না, 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধানটাকে ইনাগুরেট করা হয়েছিল। সংবিধানটাকে উৎসর্গ করা হয়েছিল। দেখো, সংবিধানের দুটো ডেট খুব ইম্পর্টেন্ট। একটা 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর কি হয়েছিল বাবা? 1949 সালে 26শে নভেম্বর সংবিধানটা অ্যাকসেপ্টেড হয়েছিল। সেটাকে কবে ইনাগুরেট করা হয়েছিল না, 1950 সালে 26শে জানুয়ারি। এম ইন 26 জানুয়ারি 1924 নভেম্বর হচ্ছে সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল। এবারে কথা হচ্ছে, আমি যে প্রশ্নটা করলাম তাহলে সেই প্রশ্নের উত্তরটা কি হবে? সেই প্রশ্নের উত্তরটা এটা হবে, দেখো দুটো কাউন্সিল অ্যাক্ট রয়েছে। একটা হচ্ছে 1861 সালের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট ছিল। এই ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী 1862 সালে আমাদের হাইকোর্ট স্থাপিত হয়। তাহলে ইন্ডিয়ান হাইকোর্টের বয়স বুঝতে পারছো কবে স্থাপিত হয়েছিল? 1862 সালে হয়েছিল ক্যালকাটা হাইকোর্ট। মনে রাখবে, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু আন্দামান নিকোবর হাইকোর্টকেও রেগুলেট করে, জানো তো? আন্দামান নিকোবরের যে কেসগুলো কিন্তু ক্যালকাটা হাইকোর্টে সলভ হয়। আন্দামান নিকোবরের কিন্তু কোনো নিজ হাইকোর্ট নেই। আন্দামান নিকোবরের কেসগুলো কিন্তু ক্যালকাটা হাইকোর্টে আসে। বুঝতে পেরেছো? এটা একটা। আর একটা, 1773 তে হচ্ছে কি করা হয়েছিল? 1773 তে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট ওয়াইজ কিন্তু আমাদের কি হয়েছিল? সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশড হয়েছিল। ঠিক আছে? তার মানে হাইকোর্টের অনেক আগে কিন্তু সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশড হয়েছিল। 1773 তে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? গভর্নর জেনারেলও ছিল, তার সঙ্গে আমাদের কি ছিল? এই আমাদের সুপ্রিম কোর্টটাও স্থাপিত হয়েছিল। দেখো তারা এক সেকেন্ড বলছি। কখন কমপ্লিট হয়ে গেছে? আমি শুধু একটুখানি ভেজে যাচ্ছি, একটুখানি দাঁড়ান, এটা বলে দিই। আচ্ছা, বলছি। দেখো, সুপ্রিম কোর্ট হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের প্রথম কথা হয়েছে একটা কলকাতায় সুপ্রিম কোর্ট হয়েছে।
কলকাতা সুপ্রিম কোর্টটা কবে হয়েছে? 1774-এ। কলকাতা সুপ্রিম কোর্টটা কবে হয়েছে? 1774-এ। সেই সুপ্রিম কোর্টটাই আমাদের তারপর দিল্লিতে ট্রান্সফার করা হয়। সেইটা বলতে পারো তোমার 28 জানুয়ারি 1950 সালে। কিন্তু যদি বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি, ঠিক আছে আমি ইয়ে করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, বড় করে আমি একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ক্যালকাটা সরি সুপ্রিম কোর্ট যেটা রয়েছে সেটা কত হয়েছিল? 1774-এ। কোথায় হয়েছিল এটা? কলকাতায় হয়েছিল। সেইটাকে যদি বলো দিল্লিতে ট্রান্সফার হলো, সেইটা বলতে পারো তার সালটা 28 জানুয়ারি 1950। কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট তার আগে স্থাপিত হয়নি। সুপ্রিম কোর্টটা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট অনুসারে স্থাপিত হয়েছিল। আর হাইকোর্টটা কি মনে রাখবে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ওয়াইজ স্থাপিত হয়েছিল। আচ্ছা, ক্যালকাটা হাইকোর্টের এখন প্রধান বিচারপতি কে জানো কেউ? ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি কে জানো? জেনে রেখে দাও। ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে টি.এস. সিভাগ্লামান। টি.এস. সিভাগ্লামান। কি বললাম? টি.এস. সিভাগ্লামান ক্যালকাটা হাইকোর্টের এখন প্রধান বিচারপতি। আর আমাদের এটা কে রয়েছে? কলকাতা সুপ্রিম কোর্টের কে রয়েছে? চন্দ্রচূড়। কে রয়েছে? চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে চন্দ্রচূড়, ওয়াই.এস. চন্দ্রচূড়। আর ক্যালকাটা হাইকোর্টের কি হয়েছে? টি.এস. সিভাগ্লামান। ঠিক আছে, সুপ্রিম কোর্টে কতগুলো জাজ থাকে? আচ্ছা, হাইকোর্টের জাজের রিটায়ারমেন্ট এজ কত? সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্ট এজ কত? আগে বলো সুপ্রিম কোর্টে কতগুলো জাজ থাকে? এ বাবা, সুপ্রিম কোর্টে এতগুলো জাজ থাকে? দেখো, জেনে রেখে দাও, সুপ্রিম কোর্টে টোটাল জেনে রেখে দাও বাবু, সুপ্রিম কোর্টে একটা তো চিফ জাস্টিস থাকে, কে সেটা? চন্দ্রচূড়। আর একটা 33 জন জাজ থাকে। ঠিক আছে, টোটাল কত হলো? 34 জাজ। হ্যাঁ, তাহলে কি বললাম? একটা চিফ জাস্টিস থাকে আর 33 জন আলাদা জাজ থাকে, তাহলে কত কত হলো? 34। সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্ট এজটা কত? 65 ইয়ার্স। কত? 65 ইয়ার্স। ঠিক আছে, আর হাইকোর্টের জাজের রিটায়ারমেন্ট এজ কত? হাইকোর্টের জাজের রিটায়ারমেন্ট এজটা হচ্ছে 62, 65। কেন এটা করালাম? অনেক পরীক্ষাতেই কোশ্চেনটা দেয়। হাইকোর্টের জাজের রিটায়ারমেন্ট এজ কত? সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্ট এজ কত? সুপ্রিম কোর্টের হচ্ছে 65 আর হাইকোর্টের হচ্ছে 62। তো দেখো, আমরা শুধুমাত্র আজকে আমরা পার্ট 4 অবধি করলাম। আরো কিছু পার্ট করতে হবে, যেমন ইলেকশন কমিশনটা করতে হবে, তারপরে 326, 300 ওইটা একটু পার্টটা করতে হবে, তারপরে পঞ্চায়েতি রাজ এটাগুলো করতে হবে, ওই পার্টগুলো একটু করতে হবে। তো আশা করি নেক্সট ক্লাসে আমি সেই পার্টটা আমরা কভার করতে পারবো। ঠিক আছে, তো কিরকম লেগেছে সেশনটা বলো আজকে? কিরকম লাগলো? কারো কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সবার কি সেরকমই লেগেছে? শুধু রনি বলছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাবা প্রসাদ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সুতরাং আমি একটা, তোমাদের কাজটা কি হবে, আমি এটাকে গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দেওয়ার পরে তোমরা এই যে জিনিসটাকে আগে ভালো করে খাতায় লিখে নেবে। দেখো, লেখার পড়া এইটাকে যদি কেউ কন্টিনিউ করতে পারো, তাহলে আমার মনে হয় জিকেতে তোমরা একটা ভালো রকম ব্যাকআপ পেলে, কোনো বই টইয়ের কিছু দরকার নেই। আমি যে নোটসগুলোকে দেবো সেই নোটসগুলোকেই তোমরা খাতায় করো, সেই খাতাটাই তোমাদের কাছে একটা বইয়ের সমান হয়ে যাবে। যখন পরীক্ষায় যাবে, জাস্ট ওই খাতাটাকে একবার এদিক ওদিক উল্টে পাল্টে চলে যাবে, তোমাদের সব জিকে গুলো তোমাদের মাথায় চলে আসবে। তোমরা আমার কাছে শুনছো, দেন লিখছো, কতটা ইফেক্টিভ হয় বলো তো? তুমি জিনিসটা আর কোনোদিনও ভুলবে না। ওকে গাইস, ঠিক আছে। তো এবারে প্রত্যেকেরই ড্রিম আছে, আমাদের চাকরি একটা পেতেই হবে, সোজা কথা।
ওকে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তার জন্য তোমরা চেষ্টা করো, তোমাদের পাশে আমরাও আছি। ওকে ওকে, হ্যাঁ, গুড নাইট গাইস, হ্যাভ এ গ্রেট ডে টু অল। ওকে স্যার, স্যার হয়ে গেছে। তো ওইটা অনেকটাই ছোট ছিল।